এই গল্পটি হিরোশি নামের একজন হাই স্কুল টিচারকে ঘিরে, যে একদিন অবাক হয়ে লক্ষ্য করে তার কাছে ভবিষ্যৎ থেকে নিউজ পেপার আসে। যে নিউজ পেপারে লেখা থাকে কবে কখন কোনো দুর্ঘটনা ঘটবে। প্রথমে সে ব্যাপারটাকে বিশ্বাস না করলেও যখন দেখে সত্যি সত্যি নিউজ পেপারে লেখা সবকিছু বাস্তবে ঘটছে, তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারে তার মতো এমন আরো কিছু মানুষ আছে যাদের কাছে ভবিষ্যতের খবর বলা সেই নিউজ পেপারটি আসে, কিন্তু চাইলেও কেউ সেই খবরের লেখা কোনো ঘটনা পরিবর্তন করতে পারে না। যদি সেখানে কারো মৃত্যুর কথা লেখা থাকে তাহলে যে কোনোভাবেই হোক সেটা ঘটবেই, আর যদি কেউ তারপরও সেটা পরিবর্তন করার চেষ্টা করে তখন সেই অভিশাপটা নেমে আসে তার নিজের উপরই। ঠিক এমনই একটা অসাধারণ কনসেপ্টকে ঘিরে নির্মিত জাপানিজ মুভি ইয়োগেন। 2004 সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি পরবর্তীতে হলিউড সহ আরো কয়েকটি ভাষায় রিমেক করা হয়েছে। তো এই ভিডিওতে মুভিটার সম্পূর্ণ স্টোরি ব্রেকডাউনের পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং আপডেটও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে হরর গ্লিমস চ্যানেলে আরো একবার স্বাগতম। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা একটা হাসি খুশি পরিবারকে দেখতে পাই। একদিন পরন্ত বিকেলবেলা তারা ছুটি কাটিয়ে বাসায় ফিরছিল। গাড়িতে ছিল নানা নামের একটি ছোট্ট মেয়ে। তার মা মিসেস আয়াকা গাড়ি চালাচ্ছিল এবং পাশাপাশি নানার সাথে সুর করে গান গাইছিল। আর গাড়ির পেছনের সিটে বসে তার বাবা মিস্টার হিরোশি তখন ল্যাপটপে কিছু একটা কাজ করছিল। হিরোশি পেশায় একজন হাই স্কুল টিচার এবং দ্রুত স্কুলে তার প্রমোশন পাওয়ারও সম্ভাবনা আছে, তাই গাড়িতে বসেও হিরোশি তার স্কুলের কাজগুলো শেষ করছিল। এমনকি ছুটির পুরোটা সময় সে ফ্যামিলির সাথে ছুটি কাটানোর চাইতেও কাজ নিয়েই বেশি ব্যস্ত ছিল। এই সময় একটা ইমেল পাঠাতে গিয়ে হিরোশি লক্ষ্য করে তার ল্যাপটপের ইন্টারনেট কানেকশন ঠিকমতো কাজ করছে না। তাই সে ওয়াইফ আয়াকাকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টেলিফোন বুথ আছে কিনা, তাহলে সে বুথের মাধ্যমে ইমেলটি পাঠাতে পারবে। তার ওয়াইফ তাকে জানায় কিছুক্ষণ আগেই তারা একটা টেলিফোন বুথ পেছনে ফেলে এসেছে, কিন্তু এখন যদি আবার তারা গাড়ি ফিরিয়ে সেখানে যায় তাহলে টোকিও শহরে ফিরতে তাদের অনেক দেরি হয়ে যাবে। কিন্তু হিরোশি তাকে অনুরোধ করে বলে গাড়িটা পেছানোর জন্য, কারণ ইমেলটা পাঠানো এই মুহূর্তে তার খুবই দরকার। আয়াকা শুরুতে রাজি না হলেও হিরোশির চাপাচাপিতে সে বাধ্য হয়ে গাড়িটা পেছনে ফেরায় এবং কিছুক্ষণ পর সে টেলিফোন বুথের কাছে গিয়ে পৌঁছায়। তারপর হিরোশি গাড়িটিকে রাস্তার পাশে পার্ক করতে বলে এবং নিজে ল্যাপটপ হাতে নিয়ে টেলিফোন বুথে ঢুকে পড়ে। তারপর সেখানকার কানেকশন ব্যবহার করে সে ইমেলটা সেন্ড করতে থাকে। কিন্তু এটা ছিল 2004 সাল, যখন ইন্টারনেট কানেকশন অত বেশি ফাস্ট ছিল না। কখনো কখনো কানেকশন ভালো না থাকলে একটা ইমেল সেন্ড হতেও অনেকক্ষণ সময় লেগে যেত। তাই হিরোশিও অনেকক্ষণ ধরে বুথে দাঁড়িয়ে থাকে কখন ইমেলটা সেন্ড হবে সেই অপেক্ষায়। ধীরে ধীরে বিকেল গড়িয়ে ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। শুনশান হাইওয়েতে তারা ছাড়া আর কোনো জনমানবই ছিল না। এদিকে গাড়িতে বসে আয়াকা এবং ছোট্ট নানাও অনেক বোর্ড হয়ে পড়েছে। তাই সিট ছেড়ে বের হতে গিয়ে নানা লক্ষ্য করে গাড়ির বেল্টটা অনেক শক্তভাবে আটকে আছে, কিছুতেই সেটা খুলতে পারছে না। তাই আয়াকা তার সিট থেকে বেরিয়ে নানা সিট বেল্টটা খুলতে সাহায্য করতে যায়। এদিকে টেলিফোন বুথে একভাবে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে হিরোশিরও বেশ একটা ঝিমুনি এসে যায়। তবে এই সময় সে বুথে থাকা ফোন বুকের নিচে একটা ছেঁড়া নিউজপেপারের কাটিং দেখতে পায়। কৌতূহলী হয়ে হিরোশি পেপারটি হাতে নেয়, আর আচমকাই তখন একটা দমকা হাওয়া এসে তার হাত থেকে পেপারটি ফেলে দেয়। সেই সাথে একটা ভুতুড়ে আওয়াজও চারপাশে শোনা যেতে থাকে। ঘটনার আকস্মিকতায় হিরোশি কিছুটা হকচকিয়ে যায়। ব্যাপারটা কি তার কল্পনা ছিল নাকি অন্য কিছু? সে আবারও মাটি থেকে পেপারটি তুলে নেয়। তারপর সেটা ভালো মতন মেলে ধরতেই সে যা দেখে তাতে হিরোশি একেবারে হতবাক হয়ে যায়। সেই পেপারটিতে তার মেয়ে নানার ছবি লাগানো ছিল, আর তার পাশেই লেখা ছিল হাইওয়ে রোডে দুর্ঘটনায় 5 বছরের শিশু নানা নিহত। হিরোশি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে যা দেখছে তাকে আসলেই সত্যি, নাকি দীর্ঘ সময় ধরে জার্নি করার কারণে ক্লান্ত দেহে সে ভুলভাল দেখছে। হিরোশি পেপারটা থেকে ধুলো সরিয়ে দেখে ছবিটি আসলেই তার মেয়ে নানার। তার সবকিছু কেমন যেন এলোমেলো লাগতে থাকে। কেউ কি তার সাথে প্রাঙ্ক করছে, নাকি তার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে? এদিকে হিরোশি ফিরতে দেরি হচ্ছে দেখে আয়াকা নানাকে রেখে গাড়ি থেকে বের হয়ে আসে এবং হিরোশির কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, এত দেরি হচ্ছে কেন। হিরোশি তাকে পেপারটির ব্যাপারে বলতে যাবে এমন সময় হঠাৎই রাস্তার অপোজিট সাইড থেকে একটা দ্রুতগতির ট্রাক এসে মুহূর্তের মধ্যে তাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। তারপর সেটাকে পাশের খোলা জায়গায় ফেলে ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যায়।
হিরোশি আর আয়াকা চিৎকার করে মেয়ের কাছে ছুটে যায়, তবে নানা তখনও বেঁচে ছিল। সিট বেল্ট বাঁধা থাকার কারণে নানার তেমন কোনো ক্ষতি হয়নি। সে তখনও সিটে বসে তার বাবা মাকে ডাকতে থাকে। তবে সেই সময় হঠাৎই গাড়ির পেছনে আগুন ধরে যায়। নানা ভয়ে চিৎকার করে ওঠে এবং তার বাবা মাকে ডাকতে থাকে। হিরোশি এবং আয়াকা গাড়ির কাছে পৌঁছানোর আগে একটা প্রচন্ড বিস্ফোরণে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। তারপর পুরো গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আয়াকা মেয়েকে বাঁচানোর জন্য ছুটতে গেলে হিরোশি তাকে আটকে ফেলে, কারণ তার মেয়ে হয়তো আর বেঁচে নেই, আর আয়াকা সেদিকে গেলে তাকেও হয়তো আর বাঁচানো যাবে না। তাই অসহায় অবস্থায় সেদিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। আর হিরোশিও লক্ষ্য করে না যে সেসবের মধ্যে সেই পেপার কাটিংটিও তার হাত থেকে পড়ে হারিয়ে গেছে। কিছুক্ষণ পরে পুলিশ, ফায়ার সার্ভিস এবং নিউজ চ্যানেলের লোকজন সেখানে চলে আসে। তারা জানায় ট্রাকের ড্রাইভার গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে, যেখানে স্বামী স্ত্রী দুজনেই ভাগ্যক্রমে বেঁচে গেলেও তাদের মেয়ে নানা প্রাণ হারিয়েছে। এদিকে হিরোশি ততক্ষণে একেবারে পাগলের মতো হয়ে গেছে। সে সবার কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা সেই নিউজ পেপারটি দেখেছে কিনা যেখানে তার মেয়ের মৃত্যুর কথা লেখা ছিল। তবে কেউই হিরোশির কথা একেবারে সিরিয়াসলি নেয় না। সবাই ভাবে হয়তো মেয়েকে হারিয়ে হিরোশি একেবারে পাগল হয়ে গেছে। সেই ঘটনার পর পরবর্তীতে 3 বছর কেটে গেছে, আর ততদিনে হিরোশির সাথে তার ওয়াইফ আয়াকার ডিভোর্সও হয়ে গেছে। কারণ মেয়ের মৃত্যুর পর পুরো দোষটা আয়াকা তার হাজব্যান্ড হিরোশির উপরে দিয়েছিল। হিরোশিও মেয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে, কারণ সেদিন যদি সে গাড়ি থামিয়ে ওই টেলিফোন বুথে না যেত তাহলে হয়তো তার মেয়ে আজও বেঁচে থাকতো। এই অনুশোচনাটা প্রতিদিনই তাকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল। এছাড়াও সেই ঘটনার পর থেকে হিরোশির নিউজ পেপারের প্রতিও একটা ভয়ঙ্কর বিতৃষ্ণা জন্মে গেছে। তাই বাড়িতেও সে এখন আর কোনো নিউজ পেপার রাখে না। একটু পরে হিরোশি স্কুলে গেলে সে সময় স্কুলের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায়, যেখানে বলা হচ্ছিল কিছুদিন ধরে স্কুলের আশেপাশে একজন খুনি ঘুরে বেড়াচ্ছে এবং যাকেই পাচ্ছে তাকেই শেষ করে দিচ্ছে। তাই স্টুডেন্টরা যেন সন্ধ্যার পর কোনো অবস্থাতেই বাসার বাইরে না যায়। হিরোশিও অ্যানাউন্সমেন্টটা শুনতে শুনতে ক্লাসে যাচ্ছিল, তবে এইসব ব্যাপারে তার আর বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। কিছুক্ষণ পর ক্লাসে গিয়ে হিরোশি বই খুলে একটা চ্যাপ্টার পড়াতে থাকে, তবে ক্লাসের স্টুডেন্টরা একেবারে কোনো মনোযোগ তাতে দিচ্ছিল না। তারা নিজেদের মধ্যে কথাবার্তা আর দুষ্টুমিতেই ব্যস্ত ছিল। হিরোশি স্টুডেন্টের এমন উশৃঙ্খল আচরণ দেখেও তেমন পাত্তা দিচ্ছিল না। সে নিজের মতোই গড় গড় করে পড়ে যাচ্ছিল। তবে এই সময় সে লক্ষ্য করে ক্লাসের শেষ দিকে বেঞ্চে বসা একটি মেয়ে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। হিরোশি কিছুটা অস্বস্তি ফিল করলেও ব্যাপারটা সে ইগনোর করে। অন্যদিকে আমরা আয়াকাকে দেখতে পাই। আগে সেও পেশায় একজন টিচার হলেও মেয়ের মৃত্যুর পর থেকে আয়াকা পুরোপুরি প্যারানর্মাল বিষয় নিয়ে গবেষণা করতে শুরু করেছে। তাই আজকে সে তার অফিসে মিস সাতোকা নামে একজন মিডিয়ামকে ডেকে এনেছেন। এই মহিলার একটা অলৌকিক ক্ষমতা আছে। তিনি তার কল্পনা শক্তির ব্যবহার করে ভবিষ্যতে ট্রাভেল করতে পারেন এবং সেই ভবিষ্যতের ছবিও তুলে আনতে পারেন। তাই তারা ভদ্রমহিলার হাতে একটা পোলারয়েড ক্যামেরা ধরিয়ে দেয়। ভদ্রমহিলা ক্যামেরাটি হাতে নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে থাকে এবং সাথে সাথে পোলারয়েড ক্যামেরায় একটা ছবি ভেসে ওঠে। ছবিটি ছিল একটি টাওয়ারের। আয়াকা এবার নিশ্চিত হয় যে সত্যি সত্যি এই মহিলার ভেতরে কিছু একটা ক্ষমতা আছে। তাই সে ভদ্রমহিলাকে এবার অনুরোধ করে ভবিষ্যৎ থেকে একটা নিউজ পেপারের ছবি তুলে আনতে। তবে ভদ্রমহিলা জানান এই কাজটা তিনি কিছুতেই করতে পারবেন না। ভবিষ্যৎ থেকে কোনো নিউজ পেপারের ছবি তুলে আনাটা নাকি তার নীতির বিরুদ্ধে, তাই তিনি এটা কিছুতেই করতে পারবেন না। আয়াকা তখন ভদ্রমহিলার কাছে গিয়ে অনুরোধ করার অনেক চেষ্টা করে, কিন্তু তিনি আয়াকার কোনো কথাই কানে না নিয়ে টেস্ট রুম থেকে বের হয়ে যায়। একটু পরে আয়াকা ভদ্রমহিলাকে শান্ত করে পাশের একটি রুমে নিয়ে আসে। তারপর জিজ্ঞাসা করে, আপনি কি ভবিষ্যতের খবর দেওয়ার নিউজ পেপার সম্পর্কে জানেন? ভদ্রমহিলা তখন জানান, আমাদের মহাবিশ্বে এমন একটি জায়গা আছে যেখানে পৃথিবীতে ঘটে যাওয়া অতীত এবং ভবিষ্যতের সব ঘটনা রেকর্ড করা আছে এবং কখনো কখনো সেই জায়গা থেকে কিছু তথ্য অলৌকিকভাবে পৃথিবীতে চলে আসে, আর তখন কিছু ভাগ্যবান মানুষ সেই ভবিষ্যতের খবরগুলো দেখতে পায়। তিনি আরও জানান, এখন পর্যন্ত অনেক মানুষকে পাওয়া গেছে যারা ভবিষ্যতের খবর দেখতে পাওয়ার দাবি করেছে, তবে তারা এক একজন এক একভাবে সেই খবর পায়। কেউ কেউ একটা নিউজ পেপার দেখতে পায় যেখানে ভবিষ্যতের খবর লেখা থাকে, আবার কেউ কেউ ভবিষ্যতের ছবি দেখতে পায়। তবে একটা ব্যাপার সবার ক্ষেত্রেই সমান, আর সেটা হলো তারা কেউই ভবিষ্যতের খবর জানার পরেও সেই ঘটনাটি ঘটে যাওয়া থেকে আটকাতে পারে না।
তাই যারাই এইরকম ভবিষ্যতের নিউজ পেত তারা বেশিরভাগ সময় পাগল হয়ে গিয়েছিল, কারণ প্রতিনিয়ত ভয়ঙ্কর সব দুর্ঘটনার খবর তারা একদিন আগেই পেয়ে যেত, অথচ কোনোভাবেই তারা সেই দুর্ঘটনা ঘটে যাওয়া থেকে আটকাতে পারত না। তিনি আয়াকাকে অনুরোধ করেন সে যেন এই রিসার্চটি এখানেই বন্ধ করে দেয়, কারণ যেই ব্যাপারটা নিয়ে সে গবেষণা করছে তাতে তার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। এদিকে স্কুল শেষে হিরোশি বাসায় ফেরে এবং তখনই দরজার সাথে একটা নিউজ পেপার দেখতে পায়। সে রেগে নিউজ পেপারটি হাতে নিয়ে নিচে চলে যায় এবং লোকটাকে ইচ্ছা মতো ধমকাতে থাকে। লোকটার জানায় এটা কোম্পানির পক্ষ থেকে ট্রায়াল নিউজ পেপার, যেটা 2 মাস পর পর সবাইকে ফ্রিতেই দেয়া হয়, তাই আপনাকেও ফ্রিতেই দেয়া হয়েছে। হিরোশি আবারও ধমক লাগিয়ে বলে, চুলোয় যাক তোমার নিউজ পেপার, আর কখনো যেন এই বাসায় নিউজ পেপার দিতে না দেখি। সেদিন রাতে আয়াকা যখন ফাইলপত্র নিয়ে ঘাটাঘাটি করছিল তখন সেই বৃদ্ধ মহিলা মিস সাতোকা তাকে টেলিফোন করে। আয়াকা ফোনটা রিসিভ করতে টেলিফোনের অপর পাশ থেকে কারো কান্নার আওয়াজ আসতে থাকে। আয়াকা ভাবে হয়তো মিস সাতোকার কোনো বিপদ হয়েছে, তাই সে দ্রুত তার বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে আয়াকা কাউকেই দেখতে পায় না। তাই কৌতূহলী হয়ে সে সেখানে থাকা ফাইলগুলো খুলে দেখতে থাকে। আয়াকা দেখতে পায় ফাইলে বিভিন্ন নিউজপেপার কাটিং এর ছবি পোলারয়েড ক্যামেরায় তোলা আছে। তার মানে মিস সাতোকা সেদিন ভবিষ্যৎ থেকে নিউজপেপারের ছবি তুলে আনতে অস্বীকৃতি জানালেও নিজে সে ঠিকই এতদিন ধরে এইসব ছবি তুলে কালেক্ট করে রেখেছে। আয়াকা প্রত্যেকটা নিউজ কাটিং পড়ে দেখে, সবগুলোতেই বিভিন্ন সময় ঘটে যাওয়া ভয়ানক সব দুর্ঘটনার কথাই লেখা ছিল। এই সময় উপরের ফ্লোর থেকে একটা ভুতুরে আওয়াজ শুনতে পেয়ে আয়াকা সেখানে যায় এবং সেখানে মিস সাতোকাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আয়াকা চেক করতে গিয়ে বুঝতে পারে ভদ্রমহিলা অনেকক্ষণ আগেই প্রাণ হারিয়েছেন। তবে এই সময় সে ভদ্রমহিলার হাতে একটা ছবি আঁকড়ে ধরা অবস্থায় দেখতে পায়। তারপর ছবিটা তার কাছ থেকে ছাড়িয়ে নিতে আয়াকা দেখে সেখানে তার এক্স হাজব্যান্ড হিতোশির একটা ছবি ভেসে উঠেছে। একটু পরে আয়াকা হিরোশিকে ফোন করে এবং অতি দ্রুত তার সাথে দেখা করতে চাওয়ার কথা বলে। হিতোশি তখন অবাক হয়ে বলে, আর কি কথা বলার বাকি আছে আমাদের মাঝে? আয়াকা তখন জানায় আসলে ব্যাপারটা সেই নিউজ পেপারকে নিয়ে। হিতোশি নিউজ পেপারের কথা শোনা মাত্রই রেগে যায়। সে চিৎকার করে বলে ওঠে, তুমি কি এখনো বিশ্বাস করো যে আমি পাগল হয়ে বানিয়ে বানিয়ে নিউজ পেপারের গল্প বলি? আয়াকা তার কথার উত্তরে কিছু বলার আগেই হিরোশি ফোনটি কেটে দেয়। পরদিন ক্লাসে গেলে হিরোশি সেই মেয়েটিকে আবারও দেখতে পায়। মেয়েটির নাম ছিল ওয়াকাকুবো এবং সে একমনে জানালার বাইরে তাকিয়েছিল। হিরোশি মেয়েটির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে ব্যাপারটা কি, ইদানিং সে এমন অদ্ভুত আচরণ কেন করছে। তার কথার উত্তরে ওয়াকাকুবো জানায়, স্যার, আপনার মতো আমিও সেই নিউজ পেপারটি দেখতে পেয়েছি। আপনি যেমন ভবিষ্যতের খবর জানার পরেও আপনার মেয়েকে বাঁচাতে পারেননি, আমিও তেমনি সবকিছু জানার পরেও কাউকে বাঁচাতে পারছি না। তাই আমার মনে হয় কিছু না করাটাই হয়তো আমাদের জন্য ভালো হবে। এই কথা বলে ওয়াকাকুবো সেখান থেকে চলে যায়। হিতোশি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। ভিডিও শুরুতে বলেছিলাম ইদানিং এই স্কুলের পাশের এরিয়াতে একটা খুনি লোক ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিদিনই কেউ না কেউ তার শিকারে পরিণত হচ্ছে। ওয়াকাকুবো নামের এই মেয়েটি সেই ঘটনার খবর, অর্থাৎ কোন দিন কে মারা যাবে সেই খবরটি পেতে শুরু করেছে, কিন্তু সে অনেক কষ্ট করে কাউকে বাঁচাতে পারছে না। আর এ কারণেই মূলত ওয়াকাকুবো ইদানিং এমন অদ্ভুত আচরণ করছে। রাতে বাসায় ফিরে হিরোশি তাদের পুরনো ভিডিওগুলো দেখছিল। সেই সব ভিডিও দেখে তার আরো বেশি আফসোস হতে থাকে। কেন সে সারাক্ষণ এত কাজ নিয়ে ব্যস্ত থাকতো, আর কেনই বা ফ্যামিলিকে সে একদমই সময় দিত না। হিরোশি তখন এইসব ভেবে কষ্ট পাচ্ছিল, তখন চারপাশ থেকে আবারও একটা শো শো বাতাসের শব্দ আসতে থাকে এবং তার সাথে একটা নিউজ পেপার কাটিং উড়ে এসে জানালার সাথে লেগে যায়। হিরোশি মনোযোগ দিয়ে সেদিকে তাকাতেই সেখানে ওয়াকাকুবোর ছবি দেখতে পায়, আর পাশে লেখা ছিল, অজানা ঘাতকের আঘাতে স্কুল ছাত্রী ওয়াকাকুবো নিহত। খবরটি পড়ার সাথে সাথেই পেপারটি একেবারে অদৃশ্য হয়ে যায়। হিরোশি একেবারে হতবাক হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। সে দ্রুত বের হয়ে ওয়াকাকুবোর বাড়ির দিকে ছুটতে শুরু করে। তারপর বাড়ির সামনে পৌঁছতেই পাশ থেকে একটা মেয়ে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সেদিকে দৌড়াতেই সে দেখে পাশের একটা ঝোপ থেকে ওয়াকাকুবো টলতে টলতে বের হয়ে আসছে। হিরোশি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা, কিন্তু ওয়াকাকুবো তার কথার কোনো উত্তর দেয় না। তখনই সে দেখতে পায় ওই ঝোপ থেকে ছুরি হাতে একটা ছেলে বের হয়ে আসছে। তারপর অপ্রস্তুত ভঙ্গিতে ছেলেটা তাদের দিকে এগিয়ে আসতে থাকে।
হিরোশি বুঝতে পারে হয়তো এই ছেলেটাই হলো সেই খুনি যার হাতে ওয়াকাকুবোর মৃত্যুর ব্যাপারটা লেখা ছিল। সে ছেলেটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর সাথে সাথেই ছেলেটা জ্ঞান হারায়। হিরোশি ভাবে ফাইনালি সে হয়তো ওই নিউজপেপারের সংবাদকে মিথ্যা প্রমাণ করেছে, সে ওয়াকাকুবোকে বাঁচাতে পেরেছে। কিন্তু পেছনে ফিরতেই সে দেখে ওয়াকাকুবো অচেতন অবস্থায় পড়ে আছে। সে ছুটে তার কাছে যায়, তার জ্ঞান ফেরাতে চেষ্টা করে, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে ওয়াকাকুবোর শরীরে ধীরে ধীরে রক্তের দাগ ফুটে উঠেছে আর সাথে সাথে ওয়াকাকুবো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরদিন হিরোশি তার এক্স ওয়াইফ আয়াকার অফিসের বাইরে তার সাথে দেখা করে। হিরোশি জানায় গতকাল আবারও তার কাছে সেই নিউজপেপারটি এসেছিল, কিন্তু এবারও সে সবকিছু জানা সত্ত্বেও মেয়েটিকে বাঁচাতে পারেনি। হয়তো এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী। আয়াকা হিরোশিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। তারপর সে ওই বৃদ্ধা মহিলার সাথে গতরাতে ঘটে যাওয়া ঘটনা এবং সেখানে পাওয়া হিরোশির মৃত্যুর সংবাদওয়ালা সেই ছবিটাও তাকে দেখায়। আয়াকা আরও জানায়, তোমার মতো এমন আরো কিছু মানুষ ছিল যারা এই ভবিষ্যতের নিউজপেপার দেখতে পারত। এরপর আয়াকা হিরোশিকে সাথে নিয়ে একটা মেন্টাল হসপিটালে যায়, যেখানে থাকা ডাক্তার তাদেরকে 13 বছর বয়সী একটা ছেলের ছবি দেখায়। এই ছেলেটাও হঠাৎ করে ভবিষ্যতের নিউজপেপার দেখতে শুরু করেছিল, কিন্তু তার বাবা মা ছেলের মানসিক সমস্যা আছে ভেবে তাকে এই হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে ছেলেটা আরো বেশি অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে একটা নোটবুক নিয়ে সারাক্ষণ বিভিন্ন ভবিষ্যৎবাণী সেটার উপর লিখতে থাকে। তাই ডাক্তাররা একসময় বাধ্য হয়ে ছেলেটার কাছ থেকে খাতা কলম কেড়ে নেয়, কিন্তু ছেলেটা তাতেও থেমে থাকেনি। সে তার নখের আঁচড় দিয়ে হাসপাতালের দেয়ালে ভবিষ্যতের খবরগুলো লিখতে শুরু করে। এমনকি ঘষায় ঘষায় নখ নষ্ট হয়ে গেলে ছেলেটা নিজের জিহ্বা কেটে সেই রক্ত দিয়েও লিখতে শুরু করে। অবস্থা এমন হয়ে যায় যে মাত্র 6 মাসের মাথায় ছেলেটার চেহারা একটা বৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। আর তারপর প্রচন্ড অসুস্থ অবস্থায় একদিন ছেলেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে ছেলেটার ব্যাপারে জানতে পেরে হিরোশি খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে ধীরে ধীরে তার অবস্থাও হয়তো ওই ছেলেটার মতোই হবে এবং ধীরে ধীরে তার এই আশঙ্কাটাই সত্যি হতে থাকে। হিরোশি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করে। এমনকি স্কুলে ক্লাস নেওয়ার সময় সে নিজের অজান্তেই ব্ল্যাকবোর্ডে ভবিষ্যতের বিভিন্ন ঘটনার খবর লিখতে শুরু করে। ক্লাসে সবাই তখন অবাক হয়ে তার এইসব আচরণ লক্ষ্য করতে থাকে। স্কুল শেষে বাসায় ফেরার পর হিরোশি যখন রাস্তার পাশে দোকানে থাকা টিভির দিকে তাকায়, তখন সে দেখতে পায় আজকে ক্লাসের ব্ল্যাকবোর্ডে সে যা লিখেছিল সেই সব ঘটনায় সত্যি সত্যি ঘটে গেছে। এদিকে অফিসের কলিগের মাধ্যমে আয়াকা রেই কিগাটা নামের একটা লোকের ব্যাপারে জানতে পারে। এই লোকটা অনেক আগে থেকেই ভবিষ্যতের নিউজপেপার নিয়ে রিসার্চ করছিল। তাই পরদিন আয়াকা হিরোশিকে সাথে নিয়ে লোকটার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে ঢুকে তারা দেখতে পায় বাড়িটা পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর চারদিকে বিভিন্ন কাগজ লাগানো আছে যেখানে ভবিষ্যতের ঘটনাগুলোর কথাও লেখা আছে। একটু পরে লোকটার রুমে ঢুকে হিরোশি সেখানে একটা ভিডিও রেকর্ডার দেখতে পায়। হয়তো লোকটা সেই ক্যামেরায় কিছু একটা রেকর্ড করে রেখেছে। তাই সে শেলফে খুঁজতেই সেখানে কিছু ভিডিও ক্যাসেট দেখতে পায়। হিরোশি সেখান থেকে তারিখ মিলিয়ে একটা ক্যাসেট প্লে করে। ভিডিওটা প্লে হতেই সেই রেই কিগাতা লোকটাকে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, আমার কাছে ইদানিং ভবিষ্যতের নিউজপেপার আসতে শুরু করেছে, তাই আমি দেখতে চাই কোনোভাবে এটাকে থামানো যায় কিনা। গতকালে আমি এমন একটা খবর পেয়েছি যেখানে একই পরিবারের 5 জন লোক চুলার আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। তাই আমি দ্রুত সেই পরিবারের সাথে দেখা করে তাদেরকে এই খবরটা জানিয়েছি। আর অবাক করার ব্যাপার হলো, আজকে যখন আমি নিউজ চ্যানেল চেক করেছি তখন সেই পরিবারের কোনো খবরই সেখানে ছাপা হয়নি, অর্থাৎ তারা সবাই বেঁচে গেছে। আমি ভবিষ্যতের নিউজপেপারের খবরকে আটকাতে পেরেছি। কিন্তু সেই সাথে আরও একটা ব্যাপার আমার সাথে ঘটে গেছে। আজকে সকালে আমি আমার শরীরে বিভিন্ন পোড়া চিহ্ন দেখতে পাই। হয়তো ওই ঘটনাটা না হতে দেওয়ার কারণে তার প্রভাব উল্টো আমার শরীরেই পড়তে শুরু করেছে, কিন্তু আমি শেষ পর্যন্ত দেখব কি হয়। হিরোশি এবার দ্বিতীয় ক্যাসেটটি প্লে করে, আর এবার তারা যা দেখে তাতে দুজনেই ভয়ে আটকে ওঠে। ভিডিওতে তারা সেই রেই কাগাতাকে আবারও দেখতে পায়, কিন্তু সে এখন আর স্বাভাবিক মানুষের পর্যায়ে নেই। তাকে দেখে মনে হচ্ছিল আগুনে ঝলসে যাওয়া কোনো লাশের মতো। ভিডিওটা শেষ হতেই হিরোশি দেখে এরপর আর কোনো ক্যাসেটই সেখানে নেই। তাই তারা রুমের চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকে কোনো ক্লু খুঁজে পাওয়ার আশায়। আর তারপরে রান্নাঘরের দিকে যেতেই তারা দেখে একটা মানুষের অবয়বের মতো কিছু ছাই সেখানে পড়ে আছে। তাদের আর কারো বুঝতেই বাকি থাকে না যে এটাই হলো রেই কাগাতা, যে ভবিষ্যতে ঘটতে যাওয়া ঘটনা আটকাতে গিয়েছিল অথচ তার পরিণতি নিজের উপরই ভোগ করেছে।
এদিকে আয়াকা এবং হিরোশি দুজনেই বুঝতে পারছিল সময় খুব দ্রুতই চলে যাচ্ছে। জলদি কিছু একটা করতে না পারলে হিরোশিও হয়তো শীঘ্রই প্রাণ হারাবে। এই সময় আয়াকা হিরোশির কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়, কারণ এতদিন সে তার মেয়ে নানার মৃত্যুর পুরো দায়টা হিরোশিকে দিয়ে এসেছিল। এমনকি এই কারণে তাদের ডিভোর্সও হয়েছে, অথচ হিরোশি কোনো অপরাধ না করেও এতদিন শাস্তি ভোগ করেছে। হিরোশি আয়াকাকে ক্ষমা করে দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্কটাও আবার আগের মতোই স্বাভাবিক হতে শুরু করে। এমনই একদিন আয়াকা যখন অফিসের কাজে বাইরে যায়, তখন হিরোশি বাসায় একাই ছিল। আর তখন সে সিটিং টেবিলের ওপরে আরেকটি নিউজপেপারের কাটিং দেখতে পায়। খবরটি ছিল একটি ট্রেন দুর্ঘটনার। হিরোশি খুবই ভয় পেয়ে যায়। হঠাৎ করে এই খবরটা তার কাছে আসার কারণটা কি? সে ইদানিং লক্ষ্য করেছে তার কাছে নিউজপেপার কাটিং তখনই আসে যখন সেটা তার আশেপাশের কোনো প্রিয় মানুষের মৃত্যু সম্পর্কে হয়। হিরোশি ভয়ে ভয়ে খবরটির উপর চোখ বুলায় এবং সেখানে দুর্ঘটনায় থাকা মৃত মানুষের নামগুলো পড়তে থাকে। তখনই একটা নাম দেখে সে চমকে ওঠে। নামটি ছিল তার ওয়াইফ আয়াকার। হিরোশি আর কিছুই ভাবতে পারে না। সে সাথে সাথে আয়াকাকে ফোন করে দুর্ঘটনা থেকে সাবধান করার জন্য, কিন্তু কিছুতেই সে ফোনটা রিসিভ করে না। তাই হিরোশি দ্রুত একটা ট্যাক্সি নিয়ে রেল স্টেশনে যায় এবং আয়াকাকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ট্রেন যখন ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে সে আয়াকাকে দেখতে পায়। আর তখনই সে টেনে আয়াকাকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর তাকে জানায় যে সে যেন এই ট্রেনে না ওঠে। আয়াকা কিছু বুঝে ওঠার আগে ট্রেনের দরজাটি বন্ধ হয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে তার কলিগ ট্রেনের ভেতরেই রয়ে গেছে। হিরোশি তাকেও বের হয়ে আসতে বলে, কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে চলে গেছে। আয়াকা বুঝতে পারে যেটি কি হতে যাচ্ছে, কেন হিরোশি তাকে ট্রেনে যেতে নিষেধ করছে। পরদিন হিরোশির ভবিষ্যৎবাণী সত্যি হয়। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে ওই ট্রেনের মধ্যে থাকা সবাই প্রাণ হারায়। কিন্তু আয়াকা হিরোশির এই কাজে একেবারেই খুশি হয় না, কারণ এই নিউজপেপারের ভবিষ্যৎবাণী যদি কেউ আটকানোর চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তিকে তার পরিণতি ভোগ করতে হয়। যেমনটা রেই কেকাতার সাথে হয়েছিল, যখন তিনি একটা ফ্যামিলিকে আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে তারা পুড়ে মারা যাবে। তার মানে এখন হয়তো হিরোশিরও একই রকম পরিণতি হতে যাচ্ছে। কিন্তু হিরোশি জানায় এসবে তার কোনো আক্ষেপই নেই। নিজের মেয়েকে সে বাঁচাতে পারেনি, কিন্তু আয়াকাকে বাঁচাতে পেরেছে, এতেই সে খুশি। এই সময় আয়াকা হিরোশির হাতে সেই পোড়া দাগ দেখতে পায় এবং বুঝতে পারে ইতিমধ্যেই হিরোশির উপর সেটার প্রভাব পড়তে শুরু করেছে। আর ঠিক তখনই হিরোশি দরজার বাইরে কারো নক করার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারে এবার হয়তো তার সময় শেষ হয়ে এসেছে, তারও মৃত্যুর ডাক হয়তো চলে এসেছে। হিরোশি ভয়ে ভয়ে সেই দরজাটি খোলে, আর সেটা খুলতেই হিরোশি নিজেকে অন্য একটা জগতে আবিষ্কার করে, যেখানে সে একবার তার ওয়াইফকে দেখতে পায়, কখনো ওয়াকাবোকুকে দেখতে পায়, আবার কখনো সেই রেই কেগাতাকে দেখতে পায়। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। হিরোশি কি মরে গেছে? এটা কি মৃত্যুর পরের কোনো জগৎ নাকি অন্য কিছু? হিরোশি যখন এইসব ভাবছিল, তখন সে হঠাৎই নিজেকে সেই টেলিফোন বুথের ভেতরে আবিষ্কার করে। সেই টেলিফোন বুথ যেখানে দাঁড়িয়ে সে তার অফিসের ইমেইল পাঠাচ্ছিল। হিরোশি বাইরে তাকায় এবং দেখতে পায় রাস্তার পাশে তাদের সেই গাড়িটিও দাঁড়িয়ে আছে এবং গাড়ির ভেতরে আয়াকা এবং তার মেয়ে নানাও রয়েছে। হিরোশি বুঝতে পারে সে হয়তো টাইম ট্রাভেল করে ওই দুর্ঘটনার দিনটিতে আবারও ফিরে এসেছে। হয়তো তাকে আরো একটি শেষ সুযোগ দেয়া হয়েছে নিজের ভুল শোধরানোর জন্য। তাই সে দ্রুত গাড়ির দিকে ছুটে যায়। তারপর আয়াকাকে গাড়ি থেকে বের করে রাস্তার পাশে দাঁড় করিয়ে হিরোশি মেয়েকে বের করতে যায়। কিন্তু মেয়েকে গাড়ি থেকে বের করে সে যখন বাইরে বের হয়, তখন অপর পাশ থেকে সেই ট্রাকটি এসে এবার তার ওয়াইফ আয়াকাকে চাপা দিয়ে চলে যায়। হিরোশি হতবাক অবস্থায় সেদিকে তাকিয়ে থাকে। একটু পর সে আবারও নিজেকে সেই টেলিফোন বুথের ভেতরে আবিষ্কার করে, কিন্তু এবার বের হতেই সে দেখে সে ওই ট্রাকটার ভেতরে বসে আছে। পাশের ড্রাইভার ঘুমাচ্ছে এবং দ্রুত গতিতে ট্রাকটা তাদের গাড়ির দিকেই যাচ্ছে। হিরোশি ট্রাকটিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও সেটা তাদের গাড়িকে আঘাত করে। একটু পরে জ্ঞান ফিরতে হিরোশি আবারও নিজেকে সেই টেলিফোন বুথে আবিষ্কার করে। একটা ব্যাপার সে এবার পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ই নেই। তাই সে যতই চেষ্টা করুক না কেন, তাদের তিনজনের মধ্যে কাউকে না কাউকে মরতে হবেই। তাই হিরোশি এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়। গাড়ির কাছে গিয়ে প্রথমে সে ওয়াইফ আয়াকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। তারপর ফিরে গিয়ে মেয়েকে যখন বাঁচানোর চেষ্টা করে, তখন সেই ট্রাকটি এসে এবার তাদের গাড়িতে সজোরে আঘাত করে। তবে তাদের দুজন অক্ষত অবস্থায় থাকলেও গাড়ির দরজা দুটি লক হয়ে যায়। আর সাথে সাথে হিরোশি লক্ষ্য করে তার নিজের পাও সিটের সাথে আটকে গেছে। আর তখনই গাড়ির পেছনের অংশে আগুন ধরে যায়।
হিরোশি মেয়েকে গাড়ি থেকে বের করে দিয়ে আয়াকার হাতে তুলে দেয় এবং বলে দ্রুত সেখান থেকে চলে যেতে। আয়াকা তাকে ছেড়ে যেতে না চাইলেও সে ধমক দিয়ে তাকে সরিয়ে দেয়। বাধ্য হয়ে আয়াকা সেখান থেকে সরে যায়। গাড়ির আগুন তখন আরো বাড়তে থাকে, কিন্তু হিরোশির তাতে বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই। সে তার দায়িত্ব পালন করতে পেরেছে, সে নিজের ভুল শুধরে মেয়েকে বাঁচাতে পেরেছে, তার আর কিছুই চাওয়ার নেই। একটা তৃপ্তির হাসি হেসে হিরোশি গাড়িতে তার মাথা এলিয়ে দেয়, আর একটু পরেই বিকট শব্দে গাড়িটি বিস্ফোরিত হয়ে ওঠে। আর সেই সাথে মুভির কাহিনীটিও এখানেই শেষ হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল ইয়োগেন মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। আপনারা অনেকে চ্যানেলের আগের ভিডিও সানাকে খুবই পছন্দ করেছেন, এবং এখানে একটা ব্যাপার জানিয়ে রাখি, আপনারা সানার যে ভিডিওটি দেখেছেন সেটা ছিল সানা সিরিজের দ্বিতীয় মুভি। সিরিজের প্রথম মুভিটা সানার অরিজিন স্টোরি নিয়ে নির্মিত, যেটার সাথে দ্বিতীয় মুভিটার খুব বেশি কানেকশন নেই। সে কারণে আমি মূলত দ্বিতীয় মুভিটা নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। আর আরেকটা ব্যাপার হলো, ইতিমধ্যেই কিন্তু সানা সিরিজের তৃতীয় মুভি অর্থাৎ সানা প্লে উইথ মি এই মাসে থিয়েটারে রিলিজ হচ্ছে। সেটার অনলাইন প্রিন্ট হাতে আসা মাত্রই আশা করছি পরের ভিডিওটাও আপনাদেরকে দিতে পারবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।